তাহলে আজ থেকে আমি আবার আপনাদের সামনে রেগুলার আসতে লাগবো। আর কোনো কামাই নয়, এবার পুরোপুরি কাজ। এখন ঠিক আছে, ক্লিয়ারলি। নাও নেটওয়ার্ক ওকে। আচ্ছা চলুন। তার মানে নেটওয়ার্ক একদম ঠিক হয়ে গেছে। তো ১ম এই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে সত্যিই আমি আসতে পারিনি। আমার নিজেরও মন খারাপ করছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আম আপনাদের মধ্যে অনেকেই আমাকে WhatsApp এর মাধ্যমে WhatsApp মেসেজ করে আমাকে বলছে যে, "আরে ভাই তোমার কি ব্যাপার বলো তো? তুমি কেন আসছো না?" মানে এই যে কোয়েশ্চেনটা, এটা আমার কাছে যে কতটা কাছের আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে তখন এতটা কাছের ফিল হয় যে একজন মানুষ কতটা আমাকে ভালোবাসলে এরকম বলে যে, "আরে ভাই তোমার ব্যাপারটা কি বলতো? তুমি বহুদিন ধরে আসছো না।" কেউ বলছেন যে, "অদ্বিতীয়া হলো তো নাকি? কতদিন ছুটি কাটায়?" তো এগুলো খুব কাছের ফিল দেয়। খুব ভালো লাগে আমার। যাই হোক, তো ছুটি শেষ। এবার ব্যাক টু দ্য ওয়ার্ক। আর বেশি একদম কামাই করা যাবে না। আপনাদের সামনে আমি রেগুলার আসবো। কারণ আমারও বেশ কিছু দায়িত্ব রয়েছে। আমিও দায়বদ্ধ আপনাদের সামনে ভিডিও আনতে। তো চলে এসেছি আমি। হয়ে গেছে? হয়ে গেছে আমার ফোনটা হ্যাং। এবার হ্যাং হওয়ার জন্য হচ্ছে এবার দেরি। ১ মিনিট। ঠিক আছে। দেখ শেয়ার করে যদি হয়। আচ্ছা, উম খবর তো রয়েছে প্রচুর। কারণ লাস্ট ৫-৬ দিন ধরে মানে এত খবর জমেছে যে কোথায় থেকে শুরু করব, কোথায় শেষ করব আমি জানি না। তো আজকে আমি স্পেশালি আপনাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো অত্যন্ত ইম্পোর্টেন্ট এবং তার মধ্যে সবথেকে বড় ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই ১ম কুণাল ঘোষের মন্তব্যের সাথে আমি সহমত। আপনারা সহমত কিনা আমাকে জানাবেন। কিন্তু আমি ভাই সহমত হলাম। কারণ উনি যা বলছেন আর আমাদের রাজ্যে যা চলছে তাতে ওনার বক্তব্য মিনিংফুল যথেষ্ট মিনিংফুল। দেখতে পাচ্ছেন তো নতুন দল রাতারাতি তৈরি হয়ে যাচ্ছে এনসিপিআই। আমি হাসছি। আমি ভাবছি যে আমি কমেন্ট কি করি বলুন তো? মানে একটা দিকে দেখছি যে আমাদের রাজ্যে বিরোধী শূন্য হচ্ছে। একদিকে আমাদের রাজ্যে এসেছে বিজেপি সরকার। আর অন্যদিকে যারা বিরোধী তারা বলছে আমরা তো এনডিএ এর সঙ্গে। তো এখন প্রশ্ন হচ্ছে যদি একদিকে বিজেপি সরকার আর একদিকের দল যাকে আমি বিরোধী চোখে দেখছিলাম তারা বলে আমরা তো এনডিএ এর সঙ্গে, আমরা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকতে চাই। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এতই যখন এনডিএ এবং বিজেপি হওয়ার ছিল তাহলে এত প্রতিবাদ, এত ঝামেলা, এত বদল, এত পরিবর্তনের তো দরকার ছিল না। তৃণমূলটাই তো এনডিএ তে টাই আপ করে নিলেই পারতেন। তাহলে এই যে ১৫ বছর ধরে আমরা বঞ্চিত, আমাদের কাজ হয় না, ডেভেলপমেন্ট হয় না, সেন্ট্রালের দিক থেকে যে বিভিন্ন প্রকল্প আটকে রয়েছে, সেন্ট্রাল টাকা দেয় না, টাকা আসছে না, কাজ হচ্ছে না, সবই আটকে। আমরা চাইলাম পরিবর্তন, যে এবার সেন্ট্রালের সাথে যোগাযোগ ঠিক রাখতে হবে। আরে ছোট থেকে ছোট জায়গা, যেমন আমি সিকিম ঘুরতে গেছিলাম, সেখানেও লোকাল পার্টি রয়েছে। আর লোকাল পার্টি কিসের সাথে রয়েছে? সেন্ট্রালের সাথে রয়েছে, যাতে তাদের ডেভেলপমেন্টটা হয়, ইন্টেনশন ডেভেলপমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম বাপরে, এত লড়াই করার পর শেষ পর্যন্ত সেন্ট্রালের গভর্নমেন্ট এসেছে, তার মানে আমরা এবার ডেভেলপমেন্ট দেখবো। আর তার মধ্যেই শুনছি এ বাবা, একদিকে রাজ্যে চলছে বিজেপি সরকার, অন্যদিকে বিরোধী বলছে আমি তো এনডিএ সাথে হাত মিলিয়ে নিয়েছি। এবং তার মধ্যেই একটা চমকদার খবর সামনে আসে, চমকদার খবর। সেই খবরটা পেয়ে আমি চমকে যাই। সেটা হচ্ছে যে এবার নাকি যেহেতু এনডিএ এর সাথে চলে এসেছেন এনসিপিআই নতুন দল, ন্যাশনালিস্ট ন্যাশনালিস্ট কি যেন নামটা, আমি তো ভুলেই যাচ্ছি, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, রাতারাতি চলে এসেছে এই দল। এই দলের হিস্ট্রি আছে, আমি জানাবো। তো এই দলটা সামনে আসতেই শুনতে পেলাম নাকি এনডিএ এর সাথে যুক্ত হয়ে গেছেন। ওম বিড়লাকে জানিয়ে দিয়েছেন, স্পিকারকে, যে আমাদের আলাদা ব্লক, আমাদের আলাদা ঘর দরকার। ওরাই হচ্ছে সব থেকে বড় সংসদীয় দল বলে কথা। তাদের নাকি ২০টা সাংসদ রয়েছে এবং সেই বিরাট ব্যাপার। আর তার পুরস্কারের জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মোদী সভায় পূর্ণ মন্ত্রিত্ব, এবং শর্মিলা সরকার, যিনি ডক্টর, এমএলএ, উনি নাকি এমপি পূর্ব বর্ধমানের, উনি নাকি হতে চলেছেন এমওএস, মানে উনিও হবেন মন্ত্রী। এবার আমি অবাক যে আচ্ছা, তার মানে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় যোগদান করেছেন এবং তার পুরস্কারে তিনি এবার ক্যাবিনেট হয়ে যাচ্ছেন, ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি পেয়ে যাচ্ছেন। মানে সে কি দারুণ একটা ব্যাপার। আর তার মধ্যেই জানতে পারলাম যে না, খবরটি রটানো হয়েছে, কিন্তু খবরটি ঠিক নয়, মানে খবরটি ভুল, এটা ঠিক নয়। উনি কিন্তু কোনো মন্ত্রী ফন্ত্রী হতে যাচ্ছেন না। তাহলে সেটিংটা কি নিয়ে হলো? কিছু তো হলো, কিছু তো আদান প্রদান হবে, কিছু তো তু মে তু কিছু তো হবে। মানে এইটুকু বোঝার মতো বোধ বুদ্ধি আমাদের রয়েছে যে এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো অতীব চালাক একজন ব্যক্তি, যিনি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না, যিনি নিজের জায়গা ছাড়া, মানে নিজের জায়গা অন্য কাউকে দেওয়ার কথা ভাবতেও পারেন না, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে নাকি চলে গেছেন একদম, মানে সেই বিক্ষুব্ধ, মানে এখন তো সবাই এখন সত্যবান যুধিষ্ঠির হয়ে গেছে। এনারাই দুদিন আগে সাইলেন্ট ছিলেন, এখন নাকি বিরাট বিরোধী হয়ে গেছেন। তো তারই মধ্যে আমি যে বললাম না, কুণাল ঘোষের বক্তব্য
বক্তব্যে আমি সহমত। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা ভিডিও শোনাবো, কিন্তু তার আগে আমি কুণাল ঘোষের বক্তব্যে আমি কেন সহমত সেটা একবার আমি হালকা করে আপনাদের সামনে পড়ি, কারণ আমি তো শেয়ার করতে পারবো না এখানে। একবার ভালো করে শুনুন আমি কি বলতে চাইছি এবং কি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলতে চাই। কুণাল ঘোষ লিখছেন, মমতা আমার গাড়িটার বয়স হয়ে গেছে, মানে এটা লিখছেন, মানে লিখেছেন অ্যাকচুয়ালি হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ওনাকে উদ্দেশ্য করে পোস্টটি, যেখানে কুণাল ঘোষ বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় লিখেছেন মমতা ব্যানার্জিকে হোয়াটসঅ্যাপে, লিখছেন যে মমতা আমার গাড়িটার বয়স হয়ে গেছে, ওটার বদলে নতুন গাড়ি কিনতে চাই, পার্টি কি আমাকে কিছু টাকা দিতে পারে? মানে ভাবুন, তৃণমূল কংগ্রেস তো এমন একটা পার্টি যে নিজের পার্টি ফান্ড থেকে নেতাদেরকে হয়তো টাকা দিতেন যে গাড়ি কেনো, মানে অভিষেক ব্যানার্জি পার্টি ফান্ডের টাকায় গাড়ি কিনলে অসুবিধা নেই, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় কিনলে, মানে এটা চাওয়া হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি চেয়েছিলেন যে আমি গাড়ি কিনতে চাই, তো মমতা ব্যানার্জিকে বলছেন যে পার্টি ফান্ড থেকে কি কিছু টাকা পেতে পারি। তো কুণাল ঘোষ এটাকে টিজ করে লিখছেন যে কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ করেছিলেন বিচিত্র পরচুলো, অপূর্ব অপূর্ব দাবি, আবদার, নির্লজ্জের মতো, অথচ নির্বাচনী হলফনামায় কোটিপতি, নিজে শুধু নন ভ্রাম্যমান বিউটি পার্লারটিও কোটিপতি, তবু গাড়ির টাকা চায় পার্টি থেকে। আচ্ছা, গাড়ির বয়স হয়েছে পাল্টাবে, তাহলে নিজের বয়স হয়েছে পদে নতুন কেউ এলে গা জ্বলবে কেন? স্বাভাবিক। বলছেন আরো প্রশ্ন, যিনি পার্টির কাছে গাড়ির টাকা চাইতে পারেন, এটাই ইম্পর্টেন্ট, যিনি পার্টির কাছে গাড়ির টাকা চাইতে পারেন তিনি দল বদলে আরো কত কি চাইলেন, পেলেন, নিলেন। মত মিলে যাচ্ছে আমার সাথে, আমারও কোয়েশ্চেন এটাই যে দল বদলে মানে এইরকম তো হতে পারে না, না রাতারাতি মনে পড়ে গেল না অমিত শাহ ঠিক ছিল, নরেন্দ্র মোদী ঠিক ছিল, বাকি সব ভুল, দল বদল, মানে এই যে এনডিএ সাথেই আমরা কাজ করতে চাই, কি বলেন? কাকলি ঘোষ দস্তিদার বলছেন যে আমাদের 20 জন নয়, আরো 2 জন সাংসদ আসতে চলেছেন, আমরা মোদী এবং অমিত শাহের নেতৃত্বে কাজ করতে চাই, আমরা এনডিএর সাথে রয়েছি। সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান ক্লিয়ার করছেন, আমরা এনডিএর সাথে রয়েছি। তাহলে এত ঝামেলার দরকার কি ছিল ভাই? এত ঝামেলার তো দরকারই ছিল না। তারপর বুঝলাম যে ব্যক্তি অতিরিক্ত চালাক, এনারা নিজের ধান্দা ছাড়া কিছুই বোঝেন না। বাকি এবার দল বিজেপিকে ডিসাইড করতে হবে যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটাকে মানুষ কোন চোখে নিচ্ছে। কারণ আমি যে বাইট আপনাদেরকে শোনাবো সুদীপ বন্দ্যোপাধ্যায়, এখান থেকে আপনারা বুঝে যাবেন যে এই ব্যক্তি কতটা সুবিধাভোগী এবং নিজের স্বার্থ ছাড়া কিছু না বুঝলে এবং কতটা চালাকি করলে এই কাজ করে। একবার খুব ভালো করে শুনুন, 50 সেকেন্ডের ভিডিও, খুব মন দিয়ে শুনবেন। দাঁড়ান। কিন্তু কোনো না কোনো সময় আবার এই দল, একটা পরিচিত কথা আছে, একবার চলে গেলে আর আসা খুব মুশকিল, উনি প্রমাণ করে দেখান নেনা থেকে নিয়ে আসতে পারে, কিন্তু আমার তো আর চলে যাবার, ফিরে যাবার সুযোগ কম। কিন্তু আমি নিশ্চয়ই বলবো যে আমার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, সে কখনো কংগ্রেস করেনি, সে দিদিকে দেখেই তৃণমূলে ঢুকেছে এবং তৃণমূলের প্রতীক চিহ্নেই 5 বার বিজয়ী হয়েছে। সে সেখানেই থাকবে, আমি আপত্তি করিনি, কিন্তু আমি আমার মতো জায়গায় থাকতে চেয়েছি। উঠবে না দাদা, কি দিদি আছেন ওখানে, নয়নাদি থাকবেন মমতাদির সঙ্গে আর আপনি এনডিএতে থাকবেন মোদির সঙ্গে? আমি মোদির সঙ্গে থাকবো বলেই এইখানে যোগ দিয়েছি, এখনই সে কথা বলবো না। আপাতত আমার স্ট্যান্ড পয়েন্ট, তৃণমূল তার ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেনি। ভবিষ্যতে পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী পদ্ধতি বলবে। কি বলবো, উনি যাবেন মোদির কাছে আর ওনার ওয়াইফ, স্ত্রী দিদির সঙ্গেই আছেন, মানে আমি আমার অবস্থান ক্লিয়ার, মানে একই বাড়িতে কত নাটক চলছে দেখুন, আর আমরা এই নাটক বসে দেখছি। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন আমি গেলাম টাটা, অবস্থান ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়ান না গিয়ে ব্যাপারটা গুছিয়ে নি, তারপর তো অবস্থানটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। আর আমার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় উনি থাকবেন কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে। করবে কে কাজ? দল চলে গেছে, আসা সম্ভব নয়, বলছেন নিজে যে তৃণমূল কংগ্রেস নাকি চলে গেছে, আসা সম্ভব নয়, কিন্তু যদি আসে, মমতা ব্যানার্জি যদি কিছু করতে পারেন তাহলে আমার স্ত্রী তো রয়েছেন, ওখানেও লুটবো এখানেও লুটবো, গাছেরও খাবো নিচেরও পোড়াবো, মানে কি না মজা। এটা বললেন না যে নয়না বন্দ্যোপাধ্যায় খেটে তৈরি করবেন, আবার আবার দিদির সঙ্গে একসঙ্গে কাজ করে লড়ে নিয়ে আবার তৃণমূলকে দাঁড় করাবেন, এমনটা নয়। দিদি দাঁড় করা, বউ তো রয়েছে, দিদি দলটাকে দেখি উঠছে কিনা, দলটা তো শেষ, দলের কিছু নেই, দল যদি ওঠে বউ রয়েছে, বউ ব্যাপারটাকে সামলে নেবে। আচ্ছা আমার কোয়েশ্চেন হচ্ছে যে বলুন তো, আমি আমি সত্যি বুঝতে পারছি না যে এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা কাকলি ঘোষ দস্তিদার, এই যে কাকলি ঘোষ দস্তিদার, তো এনারা এত বড় কি লিডার যে যার কথায় এতগুলো সাংসদ চলে যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যার কথা এত এমএলএ চলে যাচ্ছে,
তুই কেমন যেন আমি কিছু বুঝতে পারছি না। মানে সত্যি কি এনারা কি এতটা বড়ই ফেস ছিলেন, এতটা বড়ই কি নেতা ছিলেন যে নেতার কথা আমরা জানতেই পারিনি, যে যার কথায় এতগুলো এমএলএ শিফট হয়ে যাচ্ছে, এতগুলো এমপি শিফট হয়ে যাচ্ছে, কি হচ্ছে, কি সেটিং হচ্ছে, কি চলছে আমার জানা নেই। আমি শুধু এটুকু বুঝতে পারছি যে মানুষ কি এটাকে ঠিক চোখে নিচ্ছে, মানুষের কি এটা ভালো লাগছে, মানুষের এটা ভালো লাগছে কি লাগছে না তা কিন্তু টাইম বলে দেবে। কারণ এই যখন পরিবর্তন হতে পেরেছে, আমি তো আবারও আপনাদেরকে বলবো যে সরকার পরিবর্তন হয়েছে এই চোরদেরকে সরানোর জন্য। আপনারা অবাক হয়ে যাবেন শুনে, আমি আপনাদেরকে অভিষেক ব্যানার্জি ওর কথা তো বলবো, কিন্তু তার আগে আমি একটু আরামবাগের প্রাক্তন পুর প্রধান, যিনি স্বপন নন্দী, গোফ কামিয়ে পালিয়ে যাচ্ছিলেন মলদ্বীপ, একজন ব্যক্তি পুর প্রধান, মানে পুরো প্রধান, তিনি মলদ্বীপে শিফট হওয়ার কথা ভাবছেন, মানে কত টাকা লুটেছেন বুঝতে পারছেন। এই চোর দল, যে দলের প্রতি বিতৃষ্ণা এসেছে, বা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির প্রতি কারোর তো পার্সোনাল শত্রুতা ছিল না, লুট তো পঞ্চায়েত থেকে মন্ত্রী পর্যন্ত করেছে, তাই তো তাদেরকে ছুড়ে ফেলা। এমনটা তো নয় যে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির প্রতি কারোর পার্সোনাল শত্রুতা ছিল বলে আমরা দলটাকে ভেঙে দিয়ে সাইড করে দিই, এমন ব্যাপার কিন্তু ছিল না বলে আমি মনে করি। আমি যদি ভুল হয় তাহলে আমাকে সংশোধন করবেন, আমার জানা নেই যে পার্সোনাল শত্রুতা ছিল কিনা। আমার কোয়েশ্চেন হচ্ছে যে মানুষ এই স্বপন নন্দীর মতো প্রাক্তন পুর প্রধান যারা ছিলেন, যারা একটা সময় বর্তমান ছিলেন, তাদের প্রতি অতিষ্ঠ হয়ে সরকারটাকে ফেলেছে। গোফ কামিয়ে মালদ্বীপ পালাতে যাচ্ছিলেন, ত্রিবান্ধমপুরম থেকে ধরেছে আমাদেরই কলকাতা পুলিশ, যে আগে কাজ করতে পারতো না এখন কাজ করছেন, তারা ধরেছেন এবং ধরে ঘাড় ধরে এই স্বপন নন্দীকে নিয়ে এসেছেন। দেখতে পাচ্ছেন যে গোফ কামিয়ে নিয়েছে। কারণ কি? গোফ কামানো, ভুরু কামানো, এগুলো হচ্ছে যে প্রাইমারি যে আপনার পরিচয়, সেটাকে হাইট করার পদক্ষেপ, আর সেই পদক্ষেপই নিয়েছিলেন। আর ঘোটালার কথা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। এই ব্যক্তি কেমন কেমন কাজ করেছেন। এক তো হচ্ছে কোটি টাকার নিচে এনারা দুর্নীতি করেন না, কোটি টাকা দুর্নীতি করবেন তবেই কিন্তু মলদ্বীপের মতো জায়গায় শিফট হতে পারবেন। ইনি কেরল পালিয়ে গেছিলেন অলরেডি, ত্রিবান্ধমপুরম থেকে ধরে আনা হয়েছে। এই ব্যক্তি আরামবাগকে গ্রিন সিটি প্রকল্প, ভাবুন ভাবুন এটা কত বড় ডেভেলপমেন্টের কাজ যেটা এটা লুটেছে। আরামবাগ গ্রিন সিটি প্রকল্পের 7,40,00,000 টাকা বরাদ্দ হয়েছিল, লুটেছে। 44টি স্কুলে সোলার প্যানেল বসানোর কথা ছিল, লুটেছে। টাকার বিনিময়ে টেন্ডার দিয়েছে, এরা লুটেছে, এরা চোর, এরা ডাকাত। তারপরেও ভদ্রতা দেখিয়ে এদেরকে ডিম মারা হচ্ছে, ভদ্রতা দেখিয়ে। কুণাল ঘোষ বলছে না আমাকে কেন ডিম মারলো, এই কারণে তোমরা লুটেছো, তোমরা দেখেছো যে চুরি হচ্ছে তাও মুখ খোলনি, তোমরা কন্টিনিউ। তখন মমতা ব্যানার্জি তো প্রাণ, অভিষেক ব্যানার্জি মহাপ্রাণ, ওই মন্ত্র জপ করেছো। যেখানে আমরা বসে বিরোধ করছিলাম, সাধারণ মানুষ চিৎকার করছিল, তখন এই কুণাল ঘোষের মতো নেতারা লুটেছে এবং লোটাকে সমর্থন করেছে। তারা অন্ধভক্ত হয়ে গেছে এবং লোককে বলতো অন্ধভক্ত, যারা নিজেরাই অন্ধভক্ত। পরিস্থিতি একবার ভাবুন তো। সেই চোর যখন ধরা পড়েছে এবং তারপর যখন জানা যায় যে ও বাবা, চোররা তো এখন এনসিপিআই হয়ে গেছে, তারা তো এখন এনডিএর সমর্থক হয়ে গেছে, মানুষ কি এত ভালোভাবে নেবে আমার জানা নেই। আমি তো বুঝে উঠতে পারছি না, আমি সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তো এরা এই লেভেলে উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খবর তৈরি করতে করতে, আমি খবর তৈরি করেছিলাম যে 9 ঘন্টা ধরে জেরা চলছে, খবর প্রেজেন্ট করতে করতে টাইমটা 10 ঘন্টা হয়ে গেছে। আমি যতদূর জানি এখনো পর্যন্ত সল্ট লেকের ইডি দপ্তর থেকে অভিষেক ব্যানার্জি বেরোতে পারেননি। ওনার স্কেডিউল আমার ভাই হেভি প্যাকড আপ। গতকালকে মানে রবিবার দিন তিনি অলরেডি ভবানী ভবনে ছিলেন, সেখানে তলব পড়েছিল সিআইডি সৈজাল মামলায়। আচ্ছা, আজকে তিনি গুড বয়ের মতো সকাল 11টার আগে পৌঁছে গেছেন ইডির তলবে। মানে বুঝতে পারছেন তো যে ডিসিপ্লিন কাকে বলা হয়। কিছুদিন জেরার মাধ্যমে ছেলে ডিসিপ্লিন হয়ে গেছে, একদম 11টার আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেছেন। এতটা হেভি প্যাকড আপ স্কেডিউল। আগে তো ইনি আবার কারোর সঙ্গে দেখা করতেন না, এখন আর সময় দিতে পারবেন না। আগামীকালকেও তলব রয়েছে সিআইডি, এবং তারপরের দিনও বুধবার দিনও তলব রয়েছে। সেখানেও পুলিশেরই একটি সংস্থা, সম্ভবত ওটা ওই ডিজে বাজাবো এরকম কিছু মন্তব্য নিয়ে যেটা সল্ট লেকে মামলা হয়েছিল, সেই মামলাতে তলব রয়েছে। আগে অভিষেক ব্যানার্জি এমনিও কারোর সঙ্গে দেখা করতেন না, আর এখন তো বেচারার কাছে সময় নেই। ওই যে অধীর রঞ্জন চৌধুরী বললেন না যে মার কম হচ্ছে, ছোটানো বেশি হচ্ছে। তো ছোটানোটা দেখে মানে ঠিকই আছে, চলছে। মানে ইনি এতটা প্যাকড আপ। এর এই যে আজকে যার জন্য 10 ঘন্টা ধরে জেরা চলছে, এই মামলায় আমি বেশ কিছু বিস্ফোরক তথ্য আপনাদেরকে দিই। সেটা হচ্ছে শুধু নিয়োগ দুর্নীতি মামলায় এনাকে ধরা হয়েছে তা নয়, নিয়োগ দুর্নীতির জন্য একটু রিমাইন্ড করিয়ে দিই। এনার বিরুদ্ধে এত মামলা রয়েছে না, আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা কি মামলায় কি ব্যাপার। তো এটা হচ্ছে সেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, যেটাকে নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র বলেছিল যে উনি তো আমার সাহেব। কে সাহেব? তো ওপেন বলেছিল যে অভিষেক ব্যানার্জি, যার ভয়েস স্যাম্পল কে নিয়ে পর্যন্ত সামনে আনা হয়, চার্জ সিটে সিবিআই পর্যন্ত নাম দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলারই